দিল্লিতে শেখ হাসিনা একটা প্রেস কনফারেন্স করবেন এবং প্রথমবারের মতন তিনি সাংবাদিকদের ফেস করবেন। এইটা জানার পর ভারতের হাই কমিশনার ঢাকায় দীনেশ ত্রিবেদীকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি আহ্বান জানিয়েছিলেন যে ভারতের থেকে যেন শেখ হাসিনা কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড না করতে পারেন। তার প্রেক্ষিতে ভারত আগেই জানিয়েছে, রণদীপ জয়সওয়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, যে এই প্রোগ্রাম নিয়ে ভারত সরকারের কোনো ভূমিকা নাই, এটা একটা বেসরকারি প্রোগ্রাম, মানে ভারত জানিয়ে দিয়েছে এই প্রোগ্রাম হতে পারে এবং সেটাই হয়েছে, খুব আড়ম্বরের সাথে হয়েছে। আমাদের তথ্য উপদেষ্টা খুব স্পষ্ট ভাবেই, আমি বলবো আমাদেরকে তিনি নিষেধ করেছেন, সাংবাদিকদেরকে তিনি নিষেধ করেছেন, মিডিয়াকে নিষেধ করেছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না এবং প্রচার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে এবং এই সরকারকে আমরা সুযোগ দিতে চাই, সরকারের এমন একটি কঠোর নির্দেশ আমরা মেনে চলতে চাই, যদিও আন্তর্জাতিক মিডিয়ায় এই জাহিদুর রহমানের এই বক্তব্য সমালোচনা তৈরি করেছে, রয়টার্স পর্যন্ত এটাকে গণমাধ্যমের উপর চাপ বলে অভিহিত করেছে। তারপরও যেহেতু সরকার বলেছে আমরা শেখ হাসিনা কোনো বক্তব্য প্রচারে যাচ্ছি না বা যেতে পারছি না, কিন্তু পুরো ঘটনাটা যেটা ঘটলো মোহন ভাই, এই যে বাংলাদেশ সরকারের অনিচ্ছা, সামনে ভারতের আমন্ত্রণ একটা ঝুলে আছে প্রধানমন্ত্রী, এই কোনো এফেক্ট করবে কিনা, মানে আমি তাই লিখছি যে শেখ হাসিনা নিয়ে দিল্লিতে তোলপাড় হলো, এখন ঢাকা কি করবে, আমি একটু মোহন ভাই আপনার বিশ্লেষণ জানতে চাই। না দেখেন, এইটা তো আপনার সরকার তার সিদ্ধান্ত নিয়েছে, মিডিয়াকে বলেছে শেখ হাসিনার খবর প্রচার করবেন না, কোন আদালতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরও বোধহয় একটা আদেশ আছে। আমার মনে পড়ে গেল 2011-12 সালে আওয়ামী লীগের কিছু অতি উৎসাহী দলবাজ কিছু আইনজীবী একটা রিট করলো যে তারেক রহমানের বক্তব্য কেন বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে প্রচার করে, সে তো পলাতক। তখনও বোধহয় সব রায় হয়নি আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে, কিছু কিছু রায় বোধহয় হওয়ার পথে, এবং আমাদের হাইকোর্ট ডিভিশন আদেশ দিয়ে দিল পলাতক কোনো ব্যক্তির বক্তব্য ছাপা যাবে, টেলিভিশনে প্রচার করা যাবে না। কয়েক বছর বাংলাদেশ টেলিভিশন তারেক জিয়ার কোনো বক্তব্য দেয়নি এবং কোনো নিউজও দেয়নি, ছবিও দেয়নি। তার উপরে অনেক বছর পর আবার 2022 কি 23 আরো দলবাজ কিছু আইনজীবী, যারা এখন আওয়ামী লীগ আইনজীবী, যারা পালিয়েছে বাংলাদেশ থেকে, দলকেও ডুবিয়েছে, দেশকেও ডুবিয়েছে এবং পালিয়েও গেছে, তো তারা আবার আরো একটা রিট করে তারেক জিয়ার বক্তব্য প্রচার করা যাবে, তো অর্ডার দিয়েছে কোর্ট, যাবে না। কিন্তু ততক্ষণে জানেই না এরা যে ততক্ষণে তারেক জিয়া বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেহেতু বেগম জিয়া আপনার কারাগারে, এবং তারেক জিয়ার অনলাইন মিডিয়া বিভিন্ন জায়গায় নিউজ কভার হয়, সারা দেশে তিনি তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করেন, রেগুলার মিটিং করেন, ঘন্টার পর ঘন্টা মিটিং করেন, আইনজীবীদের সঙ্গে মত বিনিময় হয়। ইভেন আমরা যে শুধু শেখ হাসিনার ভোটাধিকার হরণের বিরুদ্ধে আন্দোলন না, স্বাধীন বিচার বিভাগের প্রতিষ্ঠার আন্দোলন, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন সুপ্রিম কোর্ট বার, স্বাধীন অ্যাটর্নি জেনারেল অফিস, দলবাজ অ্যাটর্নি জেনারেলরা যেন না হয়, এই সর্বত্র নিয়েই আমরা ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট গঠন করেছিলাম, যেখানে বিএনপির আইনজীবী সংগঠন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আমরা সুপ্রিম কোর্ট কেন্দ্রিক যে একটি বলিষ্ঠ আইনজীবী সংগঠন সুপ্রিম কোর্ট বারের সংবিধান সংরক্ষণ কমিটি, অন্যান্য আইনজীবী সংগঠন মিলে, তো সেখানেও তো আমরা তারেক জিয়ার সঙ্গে, আজকের মাননীয় প্রধানমন্ত্রী তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে আমরা বেশ কয়েকবার অনলাইনে বা স্কাইপেতে বৈঠক হয়েছে। এগুলো হচ্ছে হাস্যকর যুক্তি। আপনি নতুন বিএনপি সেজেছেন যিনি, ওই বলে নতুন মুসলমান হলে গরুর মাংস বেশি খায়, হিন্দুরা যখন মুসলমান হয় তখন গরুর মাংস বেশি খায়, বা ধরেন কোন মুসলমান যখন হিন্দু হয় বা অন্য ধর্মে যায় তখন ওই ধর্ম পালন করতে চায় বেশি, টু শো দ্যাট হি ইজ মোর রয়্যাল। ইংরেজিতে কথা বলে যে পোপ মোর দ্যান, মানে ক্যাথলিক মোর দ্যান পোপ, অর্থাৎ পোপের চেয়েও বেশি খ্রিস্টান কেউ হয় যারা নতুন খ্রিস্টান হয়, খুব
জনপ্রিয় প্রবাদ যে ক্যাথলিক মোর দ্যান পোপ। তো জাহিদ এগুলো বলছে, প্রচার করলো না, তাতে কি এসে যায় শেখ হাসিনার? মোহন ভাই, আওয়ামী লীগের মোহন ভাই, এই লাইভ যখন চলছিল তখনই কোটি মানুষ সেটা দেখে ফেলেছে ফেসবুকে। তো এই প্রচার নিষিদ্ধের এই আজকালকের জামানায় ডক্টর ডাক্তার জাহিদের এই সিদ্ধান্তের ফলে শেখ হাসিনার বরং দর্শক আরো বেড়েছে। প্রচার আমি জানি অনেকে আমাকে ফোন দিয়েছে যে অনেক লোকই, শুধু আওয়ামী লীগ না, বাইরের লোকরাও, আওয়ামী লীগের সঙ্গে তো যোগাযোগ নাই আমাদের, অন্য যারা নর্মাল রাজনৈতিক সচেতন, যে উনি আরো আরেকটু ইন্টারফেয়ার করি। আরো ইন্টারেস্টিং হলো সোহেল তাজের মতো লোক, শফিকুল আলম ইউনূসের সাবেক তথ্য সচিব, এরাও চুপি চুপি ওই লাইভে তাদের নিজস্ব আইডি থেকে এসে লাইভ দেখেছে। না দেখবে তো, আহারে এটা তো অন্যায় না? আপনি বাংলাদেশের রাজনীতিতে জনাব তারেক রহমানের নেতৃত্বে, বিএনপি এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি ফলো না করলে আপনি দেশের রাজনীতির ডাইনামিক্স তো বুঝতে পারবেন না। ফলো মানে আমি আদর্শ অনুসরণ করতে বলছি না, রাজনৈতিক খবর না রাখলে। কারণ এই দুইটা দল বাংলাদেশের ৭৫% জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে। তৃতীয় কোনো দল তো আর শক্তি হলো না। জামাত তো একটা প্রান্তিক, একটা ফিক্সড জনগোষ্ঠীর একটা অংশ। তারপর যারা নুরুল হক নূর, তারপরে ওর নাম কি আপনার, ওইটাকে কি বলে আপনার, আরে রাশেদ খান, না গণসংহতির জুনায়েদ সাকি, তারপরে আপনার ববি হোজ্জাজ তো দলই বিলুপ্ত করে দিল মন্ত্রী আর এমপি হওয়ার জন্য বিএনপির সঙ্গে। নুরুর দলের সাধারণ সম্পাদক রাশেদ, আমি এরকম খুব কম দেখেছি। পার্টির বিভিন্ন অন্য পর্যায়ের নেতারা অন্য দলে যায়, কিন্তু গণ অধিকার পরিষদের যে তরুণ প্রজন্মের দল, কত স্বপ্ন কত আশা, তার জেনারেল সেক্রেটারি একটা এমপিশিপ পাওয়ার জন্য বিএনপিতে জয়েন করেছে। জুনায়েদ সাকি আমাদেরকে এতদিন ধরে জ্ঞান দিল, সবক দিল, নয়া বন্দোবস্ত হবে, নয়া গণতন্ত্র হবে, তারেক রহমানের আন্ডারে মন্ত্রী হয়ে গিয়ে সব বন্দোবস্ত শেষ হয়ে গেছে। এগুলো মানুষ আগেও দেখেছে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুর মতো এত বড়, এদের চাইতে এখনকার এইগুলো ছোট ছোট দলের চাইতে অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনারা রাজনৈতিক দল, তারা আওয়ামী লীগের সঙ্গে গিয়ে বিলীন হয়ে গেছে। আমাদের ঘুরে ফিরে তো আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে আমাদের রাজনীতি ঘুরপাক খাচ্ছে। আর শিবিরের তো খাসলত বদলায়নি। শিবির রাজশাহী ইউনিভার্সিটিতে এবং আপনার বেগম রোকেয়ায় যুদ্ধ অপরাধী, চিহ্নিত যুদ্ধ অপরাধী, দণ্ডিত যুদ্ধ অপরাধী, ফাঁসির রায় কার্যকর যুদ্ধ অপরাধীদেরকে জুডিশিয়াল কিলিং বলে তারা আপনার পোস্টার তুলেছিল। সমস্ত যুদ্ধ অপরাধী, মতিউর রহমান নিজামী, মুজাহিদ, সালাউদ্দিন কাদের মোল্লা, তারপরে মীর কাসেম সহ যা যা আছে। আমি জাতীয়তাবাদী ছাত্র দলকে ধন্যবাদ জানাই, তারা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা নিয়ে মুক্তিযুদ্ধের প্রতি অগাধ আনুগত্য আমাদের এই ছাত্র দলের তরুণ ছেলেরা, এবং স্লোগান কি, দেশবাসী ভোলেনি তোরা পাকিস্তানি। তারপরে শিবিরের ছাত্র দলের আরেক নেতা বলেছে শিবির একটা গালির নাম, কারণ শিবির হচ্ছে পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের উত্তরসূরি, যারা বাংলাদেশে রক্কাটা দল হিসেবে পরিচিত। তো সুতরাং এইগুলো তো, এই যে আপনি গত 2 দিনে যে আন্দোলন দেখছেন বা দ্বন্দ্ব দেখছেন, শিবির বনাম ছাত্র দল, আমি অন্য দ্বন্দ্ব নিয়ে বলছি না। কোনো জায়গায় চাঁদাবাজি ছাত্র দল করতে গেলে আমি তার তীব্র নিন্দা করব, কিন্তু এই গত 2 দিনের যে লড়াই ছাত্র দল আর শিবির, এটা তো একদম আদর্শিক লড়াই। এবং এই লড়াই বিএনপি বনাম শিবির না, এই লড়াই বাংলাদেশ বনাম পাকিস্তানি অনুচরদের সঙ্গে। এই লড়াই মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ থাকবে নাকি পাকিস্তানি ঘাতকদের চক্রান্তে বাংলাদেশ থাকবে। এবং আমরা যে 5ই আগস্ট আন্দোলনের পরে সবাই মিলে যে ভাবলাম যে একটা সুবাতাস বইবে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার গ্যাং, এই যে আসিফ নজরুল, রিজওয়ানা, শুভ্র, শফিকুল আলম, আরো যা যা আছে, সব মিলে তারা যে একটি পুরো পাকিস্তান বানানোর চক্রান্ত করলো, বঙ্গবন্ধুকে আক্রান্ত করলেন, মুক্তিযুদ্ধকে আক্রান্ত করলেন এবং মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিস্তম্ভ ভেঙে দিল। আজকে আবার দেখলাম ওই জুলাই জাদুঘর ওপেনিং এর অনুষ্ঠানে ইউনূস সাহেব নিচে বসেছিলেন, জনাব তারেক রহমান তাকে হাত ধরে ডেকে নিয়ে মঞ্চে তুললেন। আমি একটু শেষ করি,
এই জেস্টারটা আমার ভালো লেগেছে, যে একটা মুরব্বী লোক এসছে, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তবে ওই মঞ্চের ফাঁকে ফাঁকে তারেক রহমান যদি জিজ্ঞেস করতেন তাহলে আমি আরো খুশি হতাম, যে স্যারই বলে যে তুই মুরব্বী, যে স্যার হামের টিকাটা আনেননি কেন? শেখ হাসিনার বিরোধী আন্দোলনে তো এখন পর্যন্ত বোধহয় 864টা শিকার করে মারা গেছে, কে কার গুলিতে মরেছে তাও জানে না। কিন্তু ইউনূস হামের টিকা না আনার কারণে এখন পর্যন্ত সরকারিভাবে 870 জন আমার অসহায় শিশু মারা গেছে, পিতামাতার কোল থেকে ছিনিয়ে নিয়েছে। এটার জন্য সম্পূর্ণ দায়ী ইউনূস। এটা আমাদের মূল্যায়ন না, এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএনএসএফ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনূসের সাথের মার্কিন যুক্তরাষ্ট্র। আপনি দেখেন এই যে তারেক রহমান জেস্টার দেখালো, তার উত্তরটা ইউনূসের সাঙ্গপাঙ্গ কি দিল? বিকাল বেলা রাইট অর রং একটা অনুষ্ঠান হচ্ছে জুলাই নিয়ে, দেশের সর্বোচ্চ ব্যক্তি আপনার হাফিজউদ্দিন সাহেব বসা মঞ্চে, সমস্ত ফরেন ডিপ্লোমেটরা বসা, কি জুলাই নিয়ে কি তথ্যচিত্রে আবু সাইদের ছবি নাই, কোনটার কি কি নাই, ভুল ত্রুটি হতেই পারে, তার জন্য পরেও নিন্দা করা যায়, চ্যালেঞ্জ করা যায়, কিন্তু ভুয়া ভুয়া বলে, হই হই বলে, এবং আপনি জানেন বিদেশি ডিপ্লোমেটরা বের হয়ে চলে গেছে। মান সম্মান সব খবর। অর্থাৎ আমার নোয়াখালীর আমার এক লয়ার বড় ভাই আমার, সে একটা গল্প করছিল যে নোয়াখালীতে একটা লোক মিথ্যামিথ্যা আর কি জিনকে নিয়ে জিনের খেলা দেখায়, এর ওর ঘাড়ে চাপে, জিনকে বলে ওর ঘাড়ে চাপ, ও গিয়ে গলা কতকত করে, কয় ওর কোমরে কামড় দে বা কোমর চেপে ধর, কাপড় বেঁধে দে, দড়ি দিয়ে বাঁধে, মানে বানরকে দিয়ে খালি বলে এগুলো এগুলো কর। জিন না, বানর। তো বানরও এরকম করে। এরকম খেলা দেখাতে দেখতে বানর একদিন টায়ার্ড হয়ে গেছে, তো বানর এখন ওই উজিরারির গলা চেপে ধরছে, কামড়ানি শুরু করছে। তখন প্রবাদ হচ্ছে যে উজির আলীর বানর এখন উজির আলীকে ধরে ফেলছে। এই যে গত 18 আর 6 24 মাস, তার আগে জুলাই আন্দোলনে, জুন জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনাকে নিয়ে, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, অশ্রাব্য, যা বলতে আমার ঘৃণা লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় পবিত্র অঙ্গনে অসভ্য স্লোগান লেখা, স্লোগান বলা, তারপরও স্লোগান দেওয়া, কি দড়ি টড়ি ছিঁড়ে ফেলা, তারপরে অসভ্য গালি দেওয়া, সবাইকে বেয়াদবি করা, পাড়ার মুরব্বীকে মারা, কলেজের প্রিন্সিপালকে নামিয়ে দেওয়া, স্কুলের হেডমাস্টারকে নামিয়ে দেওয়া, পাড়ার মুরব্বীকে গিয়ে অপমান করা, ছাত্রলীগ যুবলীগের খোঁজে তার মাকে গিয়ে মেরে ফেলা, তার ভাবিকে অত্যাচার করা, বড় ভাইকে মারা, এই যে ইউনূস গং, এই আইনসিপিরা যে জামাতরা যে চূড়ান্ত বেয়াদবি করেছে, সমাজের সামাজিক বন্ধন ভেঙে দিয়েছে। দেখেন বেশি দিনও যায়নি, আজকে রাষ্ট্রপতির পিছনে যদি সিপাহীরা না থাকতো, সিপাহী মানে উন্নত সিপাহী, আর্মির অফিসাররা, ডেকোরেটেড অফিসাররা না থাকতো, এবং এক আর্মি অফিসার সালাউদ্দিন সাহেবকে এসে জিজ্ঞেসই করলো, স্যার আমরা কি সবাইকে নিয়ে বের হয়ে যাব কিনা খামাখের মধ্যে। আমি এরকম দেখিনি, আমার তো বুঝার বয়স থেকে প্রায় 50 বছর ধরে রাষ্ট্রীয় অনুষ্ঠান টেলিভিশনে দেখি, বা এর আগে বিভিন্ন সময় দাওয়াতও পেয়েছি। আর এখানে দাওয়াতও দেখলাম বিএনপিরও লোক কম, এনসিপি, জামাত, কি করতে, এগুলো কে আয়োজন করে? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। তারপরে বীর মুক্তিযোদ্ধা নাকি আহমেদ আজম, এখনই এই জঙ্গিদের কাছে যদি করজোরে ক্ষমা চাওয়া ধরেন, মাত্র 5 মাসের সরকার আপনি, যেখানে ওরা বেয়াদবি করছে রাষ্ট্রপতির সামনে, কোথায় আপনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন? তা না, বরং আপনি খালি করজোরে ক্ষমা, করজোরে ক্ষমা। আরে ক্ষমা চাইবে স্বাধীনতার পরাজিত শত্রুরা, যারা 16 ডিসেম্বর আমার সামনে, আমার পূর্বসূরীদের সামনে মাথা নিচু করে মাপ চেয়ে অস্ত্র সমর্পণ করেছে। আপনি তাদের পরবর্তী সাকসেসরদের কাছে, আপনি আহমেদ আজম খান, আজম ভাই আমি সম্মান করি, আপনি কতবার ক্ষমা চাইলেন? সে ক্ষমার উত্তর ওরা দিল, সম্মান দিল? তাহলে সেই পুরাতন কথা, ফ্র্যাঙ্কেনস্টাইন বানালে ফ্র্যাঙ্কেনস্টাইন যে বানায় তাকেই দানব খেয়ে ফেলে। এখন বিএনপি সিদ্ধান্ত নিক এগুলোকে আর কত প্রশ্রয় দেবে। আপনি তো পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, মিডিয়া দিয়ে তো এনসিপি কে মোটা তাজাকরণ প্রকল্প চালু করেছিল ইউনূস নিজেই, তার তো কোনো রেজাল্ট হয়নি। ওই ঘুরে ফিরে ওই কয়টা লোক, যে কোনো জেলায় কোনো কার্যক্রম নাই, থাকবে না তো, কারণ কোনো আদর্শ নাই। আর একটা নতুন বেচার ব্যবসা বাণিজ্য দেখলাম, জুলাই যোদ্ধা। আমার মনে প্রশ্ন জাগলো, এত যদি জুলাই যোদ্ধা হয়, তো 90-তে যারা আমরা 9 বছর শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে
আন্দোলন করলাম, সেই যোদ্ধারা তাহলে কোথায়? কিংবা 96-তে যে শেখ হাসিনার একক নেতৃত্বে আমরা এখন দাবি করি, আমরা এখন ভাতা দাবি করি সরকারের কাছে যে 90-এর যুদ্ধ আমরা আমাদেরকে ভাতা দেন। হ্যাঁ, নাহলে তো গণতন্ত্রই আসতো না। শুনেন মোহন ভাই, আমি ওই ইউনুস প্রসঙ্গটা আসতাম, আমার একটু দেখার ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। এই যে ইউনুসের মতো একটা লোক, আমি একটা কন্টেন্টও করলাম যে ইউনুসের মতো একজন ধিকৃত মানুষ, তাকে নিয়ে এসে তারেক রহমান তাকে হাত ধরে সিটে বসাচ্ছেন, ঠিক আছে, এই সম্মান জানালেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা। এর আগে যেহেতু মির্জা ফখরুল বলেছিলেন যে ডক্টর ইউনূসের মধ্যে উনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছায়া দেখতে পান, তো আলাপটা সোশ্যাল মিডিয়ায় খুব জোরছে হচ্ছে যে তাহলে কি বিএনপির পরবর্তী রাষ্ট্রপতি ইউনূস, আমরা কি অবাক হব না যদি ইউনূস রাষ্ট্রপতি হয়ে যায়? এই আলাপটা খুব চর্চা আছে। আর ফাঁকে ফাঁকে আমি আপনাকে এবং দর্শকদেরকে একটা ধন্যবাদ জানাতে চাই। আপনি আমাদের এখানে যদি এখন পর্যন্ত 50টার মতো শো করেছেন, আজকের অনুষ্ঠান সর্বোচ্চ সংখ্যক দর্শক লাইভে দেখছে, প্রায় 1000-এর উপর মানুষ লাইভে যুক্ত আছে, ফলে তারা আগ্রহ নিয়ে আপনার আলোচনা শুনছে। আমি একটু এটা জানতে চাই যে ইউনূস কি রাষ্ট্রপতি হয়ে যাবেন? দেখেন, ইউনূসের কাছ থেকে নির্বাচন নেওয়ার জন্য বিএনপি কৌশলের আশ্রয় নিয়েছে। ইউনূস যা যা সংস্কার বা জুলাই সনদের নাম করে ঢুকিয়েছে, বিএনপি বলছে আমরা সব রাজি। এবং এটা আমার কথা না, এটা জাতীয় সংসদে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ নিজে বলেছে যে আমি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছি, প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন। এবং উনি বলেছে আমরা এগুলো মেনে নিয়েছিলাম, কারণ ইউনূস সাহেব নির্বাচন দেয় না, নির্বাচন নেওয়ার জন্য। তো যে লোকের কাছ থেকে নির্বাচন নিতে গিয়ে বিএনপি এই কৌশলের আশ্রয় নিয়েছে, যেটা এখন অন্যরা তাদেরকে বলছে তোমরা কথার বরখেলাপি, তো সেইখানে সেই একটা মানে সুবিধাবাদী, স্বার্থপর, বাংলাদেশ বিরোধী, জনগণ বিরোধী, বিদেশিদের কিরণক, হামের শিশু গণহত্যার খলনায়ক, তাকে যদি বিএনপি রাষ্ট্রপতি করে, এটা বিএনপির চয়েস, এটা তার আপনি আমি আটকাতে পারবো না। তাহলে আমার বক্তব্য থাকবে, তাহলে আসিফ নজরুল, রিজওয়ানা, আদিলুর রহমান খান শুভ্র, শফিকুল আলম, সারোয়ার ফারুকি, ওই স্বরাষ্ট্র উপদেষ্টা, সবগুলো কি তারেক জিয়া উপদেষ্টা করে রাখুক, তাহলে জনগণ খুশি হবে, সব জনগণের নজরের মধ্যে থাকলো। যখন জনবিস্ফোরণ হবে, এগুলো একটাও পালাতে পারবে না। তাহলে ভালো, এদিক দিয়ে ভালো করুক। আচ্ছা মোহন ভাই, আমি আবারও ওই শেখ হাসিনা প্রসঙ্গে থাকতে চাই, কারণ হচ্ছে আমরা যে আলাপ করছি, আমাদের পাশাপাশি যারা শেখ হাসিনার বিরোধী অংশ, তারাও যে চিন্তিত, তারাও যে হতাশ। আমি একজনের একটা ফেসবুক পোস্ট থেকে আপনাকে দুঃখিত 3-4টা লাইন পড়ে শোনাতে চাই। এটা হচ্ছে ওই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে যাকে দাবি করা হয়, মাহফুজ আলম উপদেষ্টা ছিল, সে লিখছে আজকে তার ইংরেজিতে তার ফেসবুক পোস্ট, বাট আমি বাংলা অর্থ যেটা দাঁড়ায় সেটা আমি আপনাকে বলছি যে ভারত শেখ হাসিনা এবং তার কথিত সন্ত্রাসী সংগঠন বিএএল, মানে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের একটি মঞ্চ তৈরি করে দিয়েছে। আওয়ামী লীগকে বাংলাদেশ বিরোধী একটি মঞ্চ তৈরি করে দিয়েছে। এটি বাংলাদেশকে অস্থিতিশীল করার ভারতের সুপরিকল্পিত উদ্যোগের ইঙ্গিত এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলার একটি স্পষ্ট রাজনৈতিক ও কূটনৈতিক ভুল পদক্ষেপ। বাংলাদেশ এবং এর জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায় থেকে ভারত নিজেকে এড়িয়ে যেতে পারবে না। আমরা পারস্পরিক শ্রদ্ধা মর্যাদার ভিত্তিতে একটি শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক চাই, তবে এর জন্য জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি এবং ভবিষ্যতের রাজনৈতিক প্রক্রিয়া থেকে কথিত সন্ত্রাসী সংগঠন বিএএল এর বহিষ্কার নিশ্চিত করা প্রয়োজন। মাহফুজ আলমের বক্তব্য, আপনার কি মনে হয়? মাহফুজ আলম তো প্রতিনিয়তই বিবৃতি দেয়। 2 দিন আগে বিবৃতি দিছে যে একটাও মায়ের মাটিতে পড়বে না, সে তো তার যোদ্ধাদেরকে সতর্ক করে দিয়েছে। এই মাহফুজ আলমই দুঃসাহস দেখিয়েছিল ইউনূসের জামানায়, বঙ্গভবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছিল সরকারের উপদেষ্টা হয়ে। এগুলো পাপের বিচার হবে। তারেক জিয়া যদি নাও করেন, অন্যরা করবে, নাহলে তারপরে সরকার করবে, নাহলে তারপরে সরকার করবে। প্রয়োজনে মরণোত্তর বিচার হবে, এগুলো যারা অপরাধ করেছে বিচার হবে। কারণ আপনি আওয়ামী লীগের নানা দোষ থাকতে পারে, আওয়ামী লীগের তো দোষ হয়েছেই। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরাও যে আন্দোলন করেছিলাম, কেন
আওয়ামী লীগের সঙ্গে তো আমার কোনো পার্সোনাল শত্রুতা নাই, বরং আওয়ামী লীগ আমাদের জন্য বন্ধুপ্রতিম রাজনৈতিক দল। পারিবারিকভাবে অনেকে আওয়ামী লীগ করে। মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হক, তাজউদ্দিনদের হাতে গড়া আওয়ামী লীগ সংগঠন, এটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী, গণতান্ত্রিক, প্রগতিশীল বলে আমরা জানি। আমরা আন্দোলন করেছিলাম যে আওয়ামী লীগ ভোট ব্যবস্থাকে বিনষ্ট করেছে, আওয়ামী লীগ বিচার বিভাগকে অবদমিত করেছে, সাবসার্ভিয়েন্ট করেছে, আজ্ঞাবহ করেছে। এবং আজকে যে আওয়ামী লীগ সরকারের যে 5 আগস্টের পতন, এটার জন্য সিঙ্গেল হ্যান্ডে যদি কোনো প্রতিষ্ঠান দায়ী, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, তদানীন্তন বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কোনো মাস্টার মাইন্ড লাগতো না, কেউ নাই। যে আন্দোলনে নুরুরা, নুরুল হক নূর, আরো যা যা আছে, এরা যে একটা আন্দোলনের গড়ে তোলার চেষ্টা করেছিল, শেখ হাসিনা অত্যন্ত শার্পলি স্টেটসম্যান সুলভ ন্যাশনালিস্ট ভিউ নিয়ে উনি মুক্তিযুদ্ধের কোটাই বাদ দিয়ে দিয়েছে 18 সালে, বলে না কোনো কোটা লাগবে না, মেধায় হওয়া, এবং তাই এবং আন্দোলন ওইখানেই শেষ। এবং আমি শোনেন, আমি নিজে মুক্তিযোদ্ধার সন্তান, আমি কোনোদিন কোথাও আমার এই জীবনে আমার বা আমার একটাই বোন আছে, সেও চাকরি করে বিসিএস এডুকেশন, কেউ আমরা কোনোদিন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরিনি, ভাই আমি মুক্তিযোদ্ধার ছেলে, আমাকে। এটা হচ্ছে আমার পার্সোনাল শিক্ষা। আমার বাবা বলেছে আমরা যুদ্ধ করেছিলাম দেশকে স্বাধীনতা আনা, গণতন্ত্র আনা, সবার সমান সুযোগ থাকবে। আবার মুক্তিযুদ্ধ কোটা কি? এই কোটাও হচ্ছে একটা ভ্রান্ত রাজনীতি। এখন যেরকম শুরু হয়েছে জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা হলে সব 7 খুন মাপ, এগুলো করে হয় না। তো আপনি শেখ হাসিনা বাংলাদেশের 40% জনগোষ্ঠীর একটি বৃহৎ রাজনৈতিক দল প্রধান, এবং প্রতিনিয়ত তার সমর্থন বাড়ছে, কমছে না। এটা বলতে অনেকে সাহস করবে না, বাট ফ্যাক্ট হচ্ছে এইটা। কারণটা হচ্ছে ওই যে আমি বললাম 5 আগস্টের পরে ন্যূনতম কোনো পরিবর্তন হয়নি। বিচার বিভাগ, আমাদের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ সাহেব, উনি আওয়ামী লীগ আমলে সাহস করে বলেছিল, যেটা বিএনপিরও কোনো পণ্ডিত লয়ার বলার সাহস পায়নি। এখন যত বড় বড় গণতন্ত্রের মহা যোদ্ধা সাজে, কিংবা জামাত তো প্রশ্নই ওঠে না, দালালি করেছিল আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের উকিলদের সঙ্গে মিলেমিশে কাজ করছে, যা তাদের স্বভাব গুপ্তগিরি করা। অন্যান্য দলে তো উকিলও নাই অত। বিএনপি তো অনেক লয়ার ছিল, কেউ এই সাহস করে এই শব্দ বলেনি। ইট ইজ মিস্টার মহসিন রশিদ, যে 23 সালে বলেছিল, দিস ইজ নট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, দিস হ্যাজ বিকাম সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ। এবং এর জন্য ওনার বিরুদ্ধে ওই সময়কার প্রধান বিচারপতি কন্টেম করেছিল। উনি সেই কন্টেম ফাইট করেছে, দীর্ঘদিন তার প্র্যাকটিস বন্ধ ছিল। আজকে সেই মহসিন রশিদ কি বলছে? উনি চূড়ান্ত হতাশ, বিচার বিভাগের কোনো পরিবর্তন হয়নি, বিচার বিভাগ ক্ষেত্র মতো আরো অবদমিত হচ্ছে। কেন কেন এটা হবে? আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি। 98 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশ থেকে ফিরে এয়ারপোর্টে ইন্টারভিউ দিয়ে বলল, আমি তখন কেবল লয়ার হয়েছি হাইকোর্টে, 98 আমি লয়ার হয়েছি 98 জানুয়ারিতে, আর ওই ইন্টারভিউ দিল শেখ হাসিনা জুন জুলাইতে। আমাদের হাইকোর্টে তখন একটা ভালো বেঞ্চ ছিল, জাস্টিস এমডি মোজাম্মেল হক সাহেব, খুব মানবিক। সন্ধ্যা পর্যন্ত বেচারা ডিভিশন বেঞ্চ চালাতেন, ইয়াং সিনিয়র কারো কোনো বাদ বিচার করতেন না, আইনের পয়েন্ট থাকলেই জামিন দিতেন। কখনো কখনো সন্ধ্যা হয়ে যেত, হতো এত মামলা, ওই সময় মামলা, এখন তো আরো। উনি জামিন দিয়েছেন অনেক। শেখ হাসিনা, তার তো পার্লামেন্ট, তার তো ব্যাড লাক, এয়ারপোর্ট থেকে ফিরে বা বিদেশ থেকে ফিরে প্রেস কনফারেন্সে আবুল তাবুল বলে ফেলে, মানে তার ভাষায়। তো উনি এসে বললেন যে আমার পুলিশ ধরে আর হাইকোর্ট রাত জেগে জামিন দেয়। বলেনি যে জামিন দিল কেন, বলেছে জামিন দেয়, শব্দটা একটু মার্ক করেন। এবং এও বলেনি যে কেন এগুলো করছে, ধমকও দেয়নি, খালি দুঃখ করে বলেছে যে আমার পুলিশ ধরে আর হাইকোর্ট রাত লাইট জ্বালায় জামিন দেয়। তখন বিএনপি নেতা হাইবুল ইসলাম ভূঁইয়া, বিএনপি যাকে পরে ব্রুনাইয়ের অ্যাম্বাসেডর করেছিল খালেদা জিয়া, বিএনপির বড় নেতা ছিলেন হাইবুল ইসলাম ভূঁইয়া, বারের প্রেসিডেন্ট, উনি সিটিং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কন্টেম্প পিটিশন দায়ের করল, আদালত অবমাননা। এবং শেখ হাসিনা কোনো মব পাঠায়নি। রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল তার আইনজীবী তো থাকবে, তার বাইরে ব্যারিস্টার মামুনুল ইসলামের নেতৃত্বে আমরাও তরুণ আইনজীবীরাও
ইন্টারভেনার বলে একটা শব্দ আছে, দরখাস্ত করলাম যে একটা প্রাইম মিনিস্টার বিচার বিভাগ নিয়ে বলতেই পারে তার অভিমানের কথা। সেটা নিয়ে অনেক আইনি তর্ক হলো, কতটুকু বলতে পারে কতটুকু বলতে পারে না। যাই হোক, পরে সেটা ডিসপোজ অফ হলো। তারপরে আরো একটা কি বক্তব্য দিল, আবারও সুপ্রিম কোর্ট বার শেখ হাসিনার বিরুদ্ধে কন্টেম্প পিটিশন করলো। ওই শেখ হাসিনা তো মব পাঠায়নি, তখন তো বলেনি যাও ওই কোর্টগুলো ঘেরাও করো, আওয়ামী লীগের উকিল নিয়ে বসে থাকো, আওয়ামী লীগ যারা করে সব গিয়ে ধমকাও জজদেরকে। তখনও গণতান্ত্রিক পরিবেশটা কত ভালো দেখেন। আর আসিফ নজরুল এইবার হাইকোর্টের একটা বেঞ্চ সবার সঙ্গে আলাপ করি, 2-3 দিনে হয়তো জামিনের সংখ্যা বেশি হয়েছে, তাও অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তারা প্রত্যেকটা মামলা দেখেছে। ভেটিং না করে, ওনাদের বক্তব্য না শুনে হাইকোর্টের ওই বিচারপতি মহোদয় কোনো জামিন দেননি। ডক্টর ইউনূসের উপদেষ্টা আসিফ নজরুল কি জঘন্য ভাষায় বলল, কেন বেল দিল হাইকোর্ট, এত বেল হলো কেন, এইগুলো কি জুডিশিয়ারি? আবার গণতন্ত্রের সবক দেয় এখন দেখি আমাদেরকে, স্বাধীন বিচার বিভাগের সবক দেয় সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত, খুব সবক দেয় গণতন্ত্রের আইনের শাসনে। উনি ডেকেই বসলো ওই বিচারপতিকে যে আসেন, কেন বেল দিলেন। আমরা বার থেকে নিন্দা করলাম যে কেন আপনি বিচারপতিকে ডাকবেন, হাইকোর্টের বিচারপতি সাবঅর্ডিনেট না চিফ জাস্টিসের। কই, এখন তো কেউ কন্টেম করলো না আসিফ নজরুল সহ ইউনূসদের বিরুদ্ধে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, দিনে দিনে পরিস্থিতি খারাপ কিরকম। শেখ হাসিনা সিটিং প্রধানমন্ত্রী, জনপ্রিয় প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে দুইবার কন্টেম্পট হলো। আওয়ামী লীগ দলগতভাবে বা শেখ হাসিনা কোনো উদ্যোগ নেয়নি, ওই কোর্টে গিয়ে উকিল রাখো, ওই কোর্টে গিয়ে হই হই করো, মব করো, যেন মামলা মুভ না করতে পারে। অথচ শেখ হাসিনার ভাতুষপুত্র বিচার বিভাগকে যে আজকে খাদের কিরানে আনার যে অন্যতম খলনায়ক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের সঙ্গে, সেই কি নাম, ফজলে নূর তাপস, তার বিরুদ্ধে আমরা একটা কন্টেম মামলা ফাইল করলাম। শাহ আহমেদ বাদল পিটিশনার, মহসিন হুসাইন এবং আমি লয়ার, এবং আপনার আজকের অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাহেব লয়ার। সেই আমরা চেম্বার জজে আমরা ঢুকতে পারছি না। আওয়ামী লীগের এখন তাদের দেখি না, কোথায় কোন গর্তে লুকায় আছে জানিও না। সেই আওয়ামী লীগের বেয়াদব ডিএজিরা রাষ্ট্রের টাকায় তোদের সংসার চলে, আর তোরা এসে মাস্তানি করিস দলের পক্ষে, তাপসের পক্ষে, তাও দল না, তাপসের পক্ষে। সে আমাদেরকে অকথ্য ভাষায় মানে টোন করা, গালিগালাজ করা। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমি নির্ভয় গিয়ে আমরা হিয়ারিং করেছি, কত কথা আমাকে উঠাই নিয়ে যাবে, মাটির তলে ঢুকাবে, কোথায় যাবে, যা ঢোকায়নি কোথাও। বরং তাপসও পালায় গেছে, কোন গর্তে আছে তাও জানি না, আর বাকিরাও কোন গর্তে আছে তাও জানি না। এখান থেকে শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে আপনি যখনই দম্ভ দেখাবেন, আপনি যখনই ক্ষমতার মিসইউজ করবেন, তখন আপনাকে মিউজিক ফেস করতে হবে। এখন 5ই আগস্টের আজকে এবারকার দ্বিতীয় 5ই আগস্টে মানুষ এটার সঙ্গে রিলেট করতে পারছে না কেন ভাই? কোনো পরিবর্তন হয়নি, বরং অবস্থা দৃষ্টে খারাপ হয়েছে, মব বেড়েছে। এই যে দেখলাম আমি, সত্যি মিথ্যা ঘটনা যাই ঘটুক, কোন এক জুলাই যোদ্ধা, এক মহিলা, কি তাবাসসুম না কি নাম, ওই যে মূলধারা বাংলাদেশের, তাকে মারধর দিয়ে হসপিটালে গিয়েও মেরে ধরে আবার পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দিয়েছে। মানে এর তো কোনো ডানবাম নাই, বাপমা নাই। তাহলে আপনি কি করলেন? প্লাস আপনি বিচার বিভাগের অবস্থা পরিবর্তন হয়নি, বরং কেউ কেউ বলে ক্ষেত্র মতো আরো খারাপ হয়েছে। এখনো কিছু কিছু আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের বিচারপতিদের দম্ভ এবং অসৌজন্য আচরণ দেখে মনে হয় না যে এই দেশে 5 আগস্ট ঘটেছিল, বিচারপতিরা পালিয়ে গিয়েছিল, প্রধান বিচারপতির বাড়ি ভাঙচুর হয়েছিল, পাশে কাকরাইলে বিচারপতিদের বাড়ির 3-4 তলা পর্যন্ত ভাঙচুর হয়েছিল। পরে আমরা উদ্যোগ নিয়ে জনগণকে বুঝাই সেই ভাঙচুর থামিয়েছি, যে এখানে ওনাদের কি করার আছে। এগুলোর কোনো উপলব্ধি নাই। ফলে মানে ওনাদের কোনো মতের সঙ্গে দ্বিমত করলেই ওনারা দুর্বলের উপর যত পাওয়ার আছে দেখায়, সরকারকে প্রশ্ন করে না। আমাদের বাংলাদেশে যতগুলো ট্র্যাজেডি হয়েছে, আপনি বলেন তো পুণ্যা ভাই, আপনি একটু সার্চ দিন তো, আপনি তো অভিজ্ঞ সাংবাদিক। পৃথিবীর আর কোন দেশের প্রধান বিচারপতি আছে যে প্রধান বিচারপতির পদ থেকে জিয়াউর রহমানদের সঙ্গে সমন্বয় করে প্রধান সামরিক আইন প্রশাসক হয়ে গেছে? চিফ জাস্টিসের কোর্ট খুলে মার্শালের মতো বুট দিয়ে সংবিধান চাপা দিয়ে প্রধান সামরিক আইন প্রশাসক, মানুষের অধিকার হরণ করা।
এই বিচার বিভাগকে আমরা চেয়েছিলাম গণতান্ত্রিক বিচার বিভাগ করতে, মানুষের বিচার বিভাগ করতে। বিনা বিচারে জনমের পর জনম নাগরিককে জেলে রাখা, এটার জন্যই তো আওয়ামী লীগের শেষের দিকে মানুষের বিক্ষোভ ছিল। আমরাও ক্ষোভ প্রকাশ করতাম। এইটা কি, কেউ যদি দোষ করে থাকে, কোনো অন্যায় কর্মকাণ্ড করে, আপনি দ্রুত বিচার করেন। এইটা আমাদের সংবিধানের ৩৫-৩ অনুচ্ছেদের আমাদের নির্দেশ। আমাদের সংবিধান প্রণেতাদের প্রত্যেক ব্যক্তি যে অপরাধে অভিযুক্ত তার দ্রুত বিচার লাভ করতে হবে। কোথায়? এই যে ৫ আগস্টের ঘটনার পর শয়ে মামলা হয়েছে, একটারও তো চার্জশিট হয়নি। গোটা ২-৩ বাদ দিলে একটা, বলছি সরি, খুব রেয়ার ২-৩টা। তা আপনি মামলা ধরে তাদেরকে বিনা বিচারে কেন জেলে রাখবেন দিনের পর দিন? আরেকটা খড়গহস্ত হয়েছে সোন অ্যারেস্ট, যেটা আওয়ামী লীগ আমলেও করতো, এই আমল ইউনূসের আমলে বেশি। তাহলে মানুষ তো মেলাবে ভাই, মানুষ তো আপনার কণ্ঠ শুনে, আপনার ভয় হয়তো আপনার সামনে গিয়ে বলবে না, মানুষ তো মেলাবে। আর শেখ হাসিনা যে, আমি তো বলি, মনেস্টারের মতো উন্নয়ন করেছেন। আপনি ঢাকার যে কোনো রাস্তা দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে গেলে, এয়ারপোর্টে নামলে আপনার মনে হবে শেখ হাসিনা কাজ করেছে অনেক। আপনি মেট্রো রেলে ওঠেন, মানুষ বলবে এই মহিলাটা কাজ করে গেছে। তার সঙ্গে আপনি লড়াই করতে গেলে, তার সঙ্গে রাজনৈতিক ফাইট করতে গেলে আপনি গণতান্ত্রিক ভাবে করেন। আজকে এই যে হুমায়ুন কবির, যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক নাকি, সে ভারতের হাই কমিশনারকে বলার ফলে শেখ হাসিনার এই অনুষ্ঠানের দর্শক বেড়ে গেছে কয়েক লাখ, তাই না? এখন শেখ হাসিনা কথা বলছে, তারেক রহমান এরকম দিনের পর দিন কথা বলছে, শুধু নামাজের সময় উনি গ্যাপ নিয়েছে। আমার একটা দৃশ্য মনে আছে, একদিন রাত 12, মানে আপনার ওই 24শে ডিসেম্বরের, জানুয়ারি 7 জানুয়ারি ইলেকশনের আগে আমাদের বিভিন্ন আইনজীবীদের সঙ্গে উনি মত বিনিময় করছে, যারা আমরা আইনজীবী, মানে উনি মনে করতেন যে আমরা একটু সাহস করে কথা বলি। এখানে মহসিন রশিদ সাহেব ছিল, আমি ছিলাম, সুব্রত চৌধুরী ছিল, বিএনপির আইনজীবীরা তো ছিল। আমার মনে আছে হঠাৎ উনি 5 মিনিটের জন্য একটু বললো, আপনারা অন্যরা বক্তব্য বলেন, আমার লোক নোট করছে, আমি একটু, লন্ডন টাইম তো বোধহয় আসন না জোহরের নামাজটা উনি আদায় করে নিলেন, আমরা অনলাইনে দেখছি টিভিতে। তো এখন শেখ হাসিনাও সেটা করছে। এখন শেখ হাসিনা তারেক জিয়া নিজেরা স্মৃতিচারণ করুক। তারেক জিয়াকে শেখ হাসিনা বলতো, তুই আয় এখানে এসে রাজনীতি কর, দরকার কি? এখন যদি তারেক জিয়া বলে যে আপনি আসেন, তো উনি তো আসার জন্য রেডি, নিয়ে নেন, নিয়ে তার বিরুদ্ধে যা যা মামলা আছে, জেলে তো যেতেই হবে শেখ হাসিনাকে, কারণ তার বিরুদ্ধে ফাঁসির মামলা আছে, দণ্ডপ্রাপ্ত। উনি যদি আপিলও করতে চান, জেলে যেতে হবে, অন্যান্য মামলা আছে, জামিন নিতে হবে। এখন তারেক জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া আর মাননীয় জননেত্রী শেখ হাসিনার সঙ্গে এখন একটাই পার্থক্য, তারেক জিয়ার বিরুদ্ধে যাবজ্জীবন দণ্ড ছিল, মানে সেকেন্ড হাইস্ট পানিশমেন্ট, যাবজ্জীবনের সাজা ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির সাজা হয়েছে। তারেক জিয়া বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দলের চেয়ারম্যান, শেখ হাসিনা বাংলাদেশের একটা আরো বড় বা আমি একই সমানও যদি ধরি, এরকম আরো একটা বড় রাজনৈতিক দলের সভানেত্রী, দেশের 12 প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, বোনাস পয়েন্ট। এবং আপনি আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না, এটাও তো আমাদের উপলব্ধি করতে হবে, যে ভদ্র মহিলা 2001 সালে 72 থেকে আজ অবধি একবারই মাত্র কোন নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল, 3 দিন আগে, কাউকে দাবি করতে হয়নি। এই সরকারের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা। 2001-এর 15ই জুলাই রাষ্ট্রপতি ভবনে গিয়ে ক্ষমতা হস্তান্তর করেছে লতিফুর রহমান, প্রধান বিচারপতি, তত্ত্বাবধায়ক সরকারের অ্যাডভাইজার হয়েছে। কারণ আমাদের এখানে আমাদের এখানে সৈয়দ ইশতিয়াক হয়েছে উপদেষ্টা আরন। আমাদের এখানে দুর্ভাগ্যগুলো কি, আমাদের সুশীলরা তো, আপনি আমাকে সুশীল বলে পরিচয় করে দিচ্ছেন, আল্লাহর রাস্তায় এই পরিচয় দিয়েন না। সুশীল এখন বাংলাদেশে গালি। আমি কোন সুশীল না, আমি অত পণ্ডিত না, আমি একটা মানুষ, আমি একটা সুপ্রিম কোর্টের উকিল, আমি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, এইটুক খালি বলেন সুপ্রিম কোর্টের উকিল, তাও না বললে বাংলাদেশের নাগরিক মামুন মাহবুব। হ্যাঁ, একটাই আমার গর্বের পরিচয়, আমি মুক্তিযোদ্ধার ছেলে, এবং আমি জাহানার ইমামের নেতৃত্বে স্বাধীনতা বিরোধীদের ফাঁসির দাবিতে ঢাকায় আন্দোলন করেছি, গণ আদালতে ছিলাম 2093-92-এর 26শে মার্চ, এবং 93-তে সাবাস বাংলাদেশের পাদতলে খালাম্মাকে সামনে নিয়ে
আমি অনুষ্ঠান পরিচালনা করেছিলাম জাহানার ইমামের উপস্থিতি। এটা আমার জীবনে বড় পাওয়া। তো যাই হোক, এটাই পরিচয় আমার। তো আমার বক্তব্য যে সেই শেখ হাসিনা কেন কেয়ারটেকার উপর আস্থা রাখতে পারলো না, আপনি যদি ওই সাইড দিয়ে আলোচনা করেন, কারণ লতিফুর রহমান সাহেবের কেয়ারটেকার সরকার শেখ হাসিনার প্রতি প্রচন্ড অবিচার করেছিল, ইস্তাক আহমেদরা সহ। আচ্ছা যাই হোক, তারপরও আমি মনে করি আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল সিদ্ধান্ত কেয়ারটেকার ব্যবস্থাকে বাতিল করা। কারণ এই কেয়ারটেকার আন্দোলন শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি 96-তে রক্ত দিয়ে আন্দোলন সফল করেছে। শহীদদের সংখ্যা গুনলে কোনো আন্দোলন সঙ্গে কম্পেয়ার হয় না। তো সুতরাং আপনি সেই আওয়ামী লীগকে, বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখেই দেশে রাজনীতি করতে পারবে, এটা তারা তাদের চেষ্টা করবে। আওয়ামী লীগ চেষ্টা করবে, আওয়ামী লীগের মতো যারা আওয়ামী লীগ করে তারা বুঝবে। কিন্তু আমি একজন নাগরিক হিসেবে যেটা উদ্বিগ্ন, সেটা হচ্ছে আমার মুক্তিযুদ্ধের যে অপমান হয়েছে, বঙ্গবন্ধুর প্রতি যে অপমান হয়েছে, এই যে 15ই আগস্ট আসছে, আমি তো মনে করি, এই যে আমি আজকে দেখছিলাম আপনার টকশো যাওয়ার আগে, আসার আগে, সন্ত্রাস বিরোধী আইন 2009, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, এটা ঠিক, রাইট অর রং, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই সংগঠনের নামে মিছিল করলে, কোনো প্রচার সভা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সরকার বাধ্য। সে জেল আছে, কোনোটা 6 মাস, কোনোটা 2 বছর। কিন্তু কিছু সাধারণ মানুষ যদি, আওয়ামী লীগের কোনো ব্যানার না, কোনো সাধারণ মানুষ গিয়ে, বা ধরেন আমরাই গিয়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি 32 নম্বরে গিয়ে শ্রদ্ধা দেই, টুঙ্গিপাড়া যাই, সেখানে সরকার যদি বাধা দেয়, তাহলে সেটাও বুঝতে হবে যে সরকারও ইউনুসকে ফলো করছে। কারণ বঙ্গবন্ধু তো শুধু আওয়ামী লীগের নেতা ছিলেন না, বঙ্গবন্ধু জাতির পিতা, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। যে ব্যক্তি 13 বছর জেলে ছিল, আপনি কি ওই ঘটনা জানেন? বঙ্গবন্ধু যখন জেলে যায় আর বের হয়, জেলে যায় আর বের হয়, বের হয় মানে জামিন পায়। একদিন কামাল খেলতে খেলতে দেখে বঙ্গবন্ধু বসে আছে, তখনও 32 দোতলা হয়নি, একতলা বোধহয়, 32 নম্বর। শেখ হাসিনা কি গিয়ে বলছে, হাসু আপু, তোমার আব্বাকে আমি একটু আব্বু বলে রাখি, আমি তো আব্বু, আমার তো আব্বু নাই। কারণ শেখ কামাল জন্মের পর থেকে বঙ্গবন্ধুকে পাইনি ঠিক মতো। তো যে লোক 12 বছরের বেশি জেলে থাকে, তার সম্পর্কে লেকচার শুনতে হবে আমার এই আধা জঙ্গি আর এই যে কিছু বাম, যারা শেখ মুজিবকে ফ্যাসিস্ট বলে আর ইউনুসকে গণতান্ত্রিক মনে করে, তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে। হ্যাঁ, আপনি ফ্যাসিবাদের সংজ্ঞা কি? আমি এই সমস্ত নেতাদের জিজ্ঞেস করতে চাই। গতকাল একটা দেখলাম, আমার খুব দুঃখ লাগলো, আমাদের প্রিয় প্রিয় ব্যক্তিত্বরাও যখন মানে গদবাধা বক্তৃতা দেয়, নাকি বিগড়ে যায়, নাকি মন্ত্রী হতে চায়, আল্লাহ জানে। মান্না ভাইদের মতো লোকরাও যখন বলে 17 বছর ধরে, কোথায় 17 বছর? 7 আর 8 সালে তো বিএনপি আওয়ামী লীগ উভয় পক্ষ জেলে, শেখ হাসিনাও জেলে, খালেদা জিয়াও জেলে, তারেক জিয়া সাহেব আরো আগে জেলে, এবং তারপর অমানসিক অত্যাচার হয়েছে, ওনাকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, উনি বাঁচার জন্য অঙ্গীকারও দিতে হয়েছিল। না হয় রাজনৈতিক কৌশলে এটা দিতেই পারে অনেকে, কিন্তু অঙ্গীকারনামা দিয়েছিল। বেগম জিয়ার ইন্টারভিউ দেখবেন যে আমার ছেলে আর রাজনীতি করবে না, ওকে বাঁচাও। এক পুত্রের অত্যাচারিত পুত্রের এক শোকাতুর ব্যথাতুর মা, এটাই বলবে। আমার মা হলো তাই বলতো, সেটা পরের কথা, রাজনীতিতে অনেক কৌশল অনেকে নেয়। 8 পর্যন্ত তো উভয় পক্ষ নির্যাতনে, 9 থেকে 13 পর্যন্ত তো পার্লামেন্টে বিএনপি ছিল পুরো 5 বছর। 13 সাল পর্যন্ত তো বিএনপির আন্দোলন ছিল, খালেদা জিয়ার বাড়ি ভাঙলো কেন? তখন তো গণতন্ত্রের আন্দোলন হয়নি। 18 শেখ হাসিনার ফ্যাসিস্ট বলছেন, তার আমলে 18 নির্বাচনে বিএনপি গেল, 22 সাল পর্যন্ত বিএনপি পার্লামেন্টে থাকলো। 22-এর 10ই ডিসেম্বর এই আমাদের পুরান ঢাকায় গোলাপবাগে জনসভার দিন সকালবেলা, এই যে আজকের স্বতন্ত্র ভালো নেত্রী, কি নাম, রুমিন ফারহানা, তারপরে হারুন ভাই সহ অন্য জিএম সিরাজরা, তারা পার্লামেন্ট ভবনের সামনে দাঁড়ায় বলল, আমরা পার্লামেন্ট থেকে পদত্যাগ করলাম। তো এই 4 বছর কি ছিল তাহলে? এই 4 বছর তো বিএনপিও পার্লামেন্টে ছিল, আলাপ আলোচনা করেছে, হয়তো শেখ হাসিনাও চেয়েছিল যে কয়েকজনই আসুক, ব্যাপকভাবে বলুক, বলছেও, তারা প্রত্যেক দিনই বক্তৃতা দিচ্ছে। ঠিক আছে, তারপরও আপনারা বলেন, কিন্তু আপনারা যখন মানে 17 বছর বলেন, এইটা আমার কাছে বোধগম্য না। এবং এবারকার 5ই আগস্টেরই প্রথম কোন আন্দোলন বাংলাদেশে হয়েছে যার কোনো প্রকাশ্য ইস্যু ছিল না,
কে কার সঙ্গে করেছে তাও বোঝা যায়নি। কোটার যেটা, এতে 21শে জুলাই সুপ্রিম কোর্ট ফিক্সড করে দিয়েছিল 92% মেধার ভিত্তিতে হবে, তখনই তো আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার কথা তাদের দাবি অনুযায়ী। তাহলে পিছনে সবাই ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের কোটি কোটি টাকা, এবং সবচেয়ে এই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড ছিল আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। 3 তারিখে মিটিং এর সিদ্ধান্ত, অন্যান্য সিদ্ধান্ত, এবং সেনাবাহিনী এবারই এটা প্রথম করেনি, সেনাবাহিনীর এই ঐতিহ্য আছে। সেনাবাহিনী এরশাদের আন্দোলনের সময় যারা বাচ্চারা তারা জানে না, আপনার মনে থাকবে 90-এর আন্দোলনের চেয়ে তো অনেক বেশি বড় আন্দোলন হয়েছিল 87 10 নভেম্বর, ওই যে নূর হোসেন যেখানে শহীদ হলেন, বিশাল, সারা বাংলাদেশ থেকে লোক এসেছিল। এরশাদ তো টিকে গেল, শুধু টিকা না ভাই, আমার তো পুরান ঢাকায় তখন কলেজ, আমরা গুলিস্তান আসতাম স্টেডিয়ামে খেলা দেখা, তারপরে ওইখানে আওয়ামী লীগ অফিসে 8 দলের মিছিল, 7 দলের মিছিল, বেগম খালেদা জিয়ার মিটিংও আমরা শুনতে যেতাম, তখন এরশাদ বিরোধী আন্দোলন, সব নেতাদের বক্তৃতা শুনতে যেতাম। তো সেইখানে আমি দেখছি 22শে নভেম্বর এরশাদ প্রাডো চালায় গুলিস্তান দিয়ে হাঁটছে, গুলিস্তান দিয়ে যাচ্ছে, আমি নিজের চোখে দেখা, আমি থতমত খেয়ে গেছি, সামনে কোনো পুলিশও নাই, এই সাহস তার ছিল। তো যাই হোক, পরে তো 90-তে পতন হলো, সেই আন্দোলনও বড়, কিন্তু সেখানে মুখ্য ভূমিকা কি সেনা প্রধান নুরুদ্দিন বলল, স্যার এনাফ ইজ এনাফ, আমরা আর টানতে পারবো না। সেম ঘটনা ঘটালো, বেগম জিয়া 30-35 জন আর্মি অফিসারকে ডিঙ্গিয়ে তার এলাকা নোয়াখালীর বলে মইনিউকে দায়িত্ব দিল। মইনিউ ইয়াজউদ্দিনের একতরফা নির্বাচন করতে দেয়নি। আমাদের একতরফা নির্বাচন করার প্রবণতা তো শুধু আওয়ামী লীগের না, বিএনপিরও, তারাও তো চেষ্টা করেছিল 2007-এর 22শে জানুয়ারি একতরফা নির্বাচন করবে, আওয়ামী লীগরা প্রত্যাহার করে নিল, আপনার মনে আছে? মহাজোট সব আসন থেকে প্রত্যাহার, তখন আমরা তো ধরেই নিছি আবারও 96-এর 15 ফেব্রুয়ারির মতো একটা একতরফা নির্বাচন, কিন্তু মইনিউরা উদ্যোগ নিল। পরে তো 2008-এর 29শে ডিসেম্বর সর্বদলীয় নির্বাচন হলো। এবার তো ইউনূস তাও পারল না, একটা নন ইনক্লুসিভ, প্রশ্নবিদ্ধ এবং মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে রাষ্ট্রীয় মদতে ক্ষমতায় আনবার একটা ব্যর্থ প্রয়াস ডক্টর ইউনূস চালিয়েছে। তো সুতরাং আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, আমি একটা জিনিস একটু আমার অবজারভেশন বলি। আজকে যে 5ই আগস্ট পালন হলো, দেখবেন যে ঢাকায় তো ওই যে প্রেসিডেন্টের প্রোগ্রামে কি হলো সেটা তো আপনি বললেন। আমি একটু বিরক্ত করি, আজকে প্রেসিডেন্টের ভাষণই উনি বলেছে যে আমি ব্যথিত, আমি লজ্জিত, আমরা ঠিকঠাক ঠিক, যে এই যে বেয়াদবদের পুষলে যে কি রেজাল্ট হয় আজকে প্রেসিডেন্ট সাহেব টের পেয়েছেন। এমন কিছু ভুল হয়, শুনেন, যদি ওই যে কি বলে ওইটাকে, তথ্যচিত্রে আবু সাইদের ছবি আনেনি, এটাও ঠিক হয়নি, আবু সাইদ তো ওই আন্দোলনের ফেস, কিন্তু তার জন্য তো আপনার অত বড় একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান এক পর্যায়ে তো এটা তো পণ্ডই হয়েছে, লজ্জার খাতিরে সবাই একটু চুপ, ধৈর্য ধরছে, বিদেশি কূটনীতিকরা চলে গেছেন সবাই। তাহলে এটা কি মেসেজ গেল, যে সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতির সামনেও আমরা সুশৃঙ্খল থাকি না। তারপরে গতকাল থেকে আজ পর্যন্ত আজকে তো বিভিন্ন জেলায় শিবির বনাম ছাত্র দল সংঘর্ষ হয়েছে। আমি সেটাই বলছিলাম, আপনার নারায়ণগঞ্জে ওই তুলারাম কলেজে হয়েছে, তারপরে শরীয়তপুরে ওই জুলাই যোদ্ধা দাবিকারী 2 জনকে বিএনপি সাধারণ সম্পাদক নাকি পিটিয়ে বের করে দিয়েছে। মোহন ভাই, আপনি আমাদের অ্যাডভোকেট মহসিন রশিদ সাহেবের প্রসঙ্গটা তুলেছেন। মহসিন রশিদ আমাদের শোতেও বলেছেন, উনি আরো বেশ কয়েকটা শোতে উনি বলেছেন, উনি আমাদের নিয়মিত আলোচক, যে শেখ হাসিনাকে আমি আর কোনোদিন ফেসিস্ট বলবো না, এবং আমি যা করেছি ভুল করেছি, 5 আগস্টে যা হয়েছে সমস্ত কিছু ভুল, সেটা আমার ঠিক হয়নি কাজটা করা। আপনার কি মনে হয়? দেখেন, মহসিন রশিদ সাহেব আমার পিতৃতুল্য। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইনে অধ্যয়ন করছি অনার্স, তখন আমি 93 সালে মহসিন সাহেবের যে বাসা টিকাটুলিতে, ওইখানে আমরা তখন ভাড়া থাকি, আমার বাবা। আমার বাবার সঙ্গে মহসিন সাহেবের নানা কারণে পরিচয় হয়েছে। আমার বাবা স্টক এক্সচেঞ্জে চাকরি করতেন, মহসিন সাহেবের ওখানে যোগাযোগ। তা আমার আব্বা বলল যে এখানে একজন ভালো লয়ার আছে, আমি তোমার কথা বলে রেখেছি, তুমি গিয়ে একদিন দেখা করে আসো। তখন তখনও আমার দুঃখ, লড়াই সংগ্রাম আমার করতেই হচ্ছে। বাবা মা পাঠাইছে বিশ্ববিদ্যালয়ে লয়ে অনার্স পড়তে, মা কষ্ট করে কাপড় চোপড় কিনে দিত বেশি করে,
আমার রুম শিবির 2বার পুরাইছিল। পুরানো মানে কি, এই পাশ থেকে ওই পাশ গান পাউডার দিয়ে পুরাই দিছিল। কেমিস্ট্রির একটা টিচার ছিল ওমর আলী, বেঁচে আছে কিনা জানি না, জামাত, সে গান পাউডার দিয়ে দিছিল ওই গবেষণাগার থেকে, গান পাউডার দিয়ে শিবির লতিফ হল পুরাই দিছিল, যেহেতু লতিফ হলে আমরা ছাত্র ইউনিয়ন, জাসদ, মৈত্রী আমরা বেশি। তো শিবিরের রক কাটা রাজনীতি কারো কাছে আমার শুনতে হবে না, আমি নিজে কাছ থেকে দেখেছি, আল্লাহ বাঁচাইছে, বাবা মায়ের দোয়া। আমি ওই রক কাটার মধ্যে পড়িনি, কিন্তু আমার বহু বন্ধুর হাত পায়ে রক কেটেছে, এর লিস্ট আমার কাছে আছে। তো আমি তখন ওরকম ক্যাম্পাস বন্ধ, আমি একদিন এসে ওনার বাসায় গিয়ে দেখা করলাম, খুব আদর করলো, বললো যে ভালো করে পড়াশোনা করো, লয়ার হতে গেলে পড়তে হয়। আমি সেই চেষ্টা করেছি, কিন্তু ওনার ম্যাগনামিনিটি হচ্ছে, আমি লয়ার হওয়ার পরে উনি আর ওই সিনিয়র জুনিয়র বা ভাব গম্ভীর, মানে আমার আব্বার বন্ধু সে, এই জন্য আমাকে ওরকম করে ডোমিনেট করেনি, অত্যন্ত উদার মনের মানুষ। এবং উনি যেহেতু সাহস করে কথা বলে বলে, নাহলে বাংলাদেশে খুব কম শ্রেষ্ঠ লয়ার আছে মহসিন রশিদের মতো। তো মহসিন সাহেব যেটা আপনি কি বললেন, উনি বলেছেন কি, আলোচনা কি করেছেন, অনুতপ্ত। হ্যাঁ, উনি বলেছেন যে আমি অনুতপ্ত এবং আমি ভুল করেছি তখন শেখ হাসিনাকে ফেসিস্ট বলে। এটা মহসিন সাহেবের একান্ত ওপিনিয়ন, আমি তার মতের প্রতি শ্রদ্ধা রাখি। হয়তো হতে পারে উনি হতাশা থেকে বলেছেন, বা তার বলার ব্যাপার তার। আমি এইভাবে ভাবি না। আমি যেটা মনে করি, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে উনি ভোট ব্যবস্থাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছেন, উনি বিচার বিভাগকে স্বাধীন হতে দিচ্ছেন না, উনি মিডিয়াকে, ওনার সরকার মিডিয়াকে দালাল মিডিয়ায় পরিণত করেছেন। অথচ ওনার অনেক সাফল্য আছে, মানুষের যে মৌলিক সমস্যাগুলোর সূচকে আমরা পাকিস্তান ভারতকে হার মানিয়েছে ওনার আমলে, শিশু মৃত্যু, বয়স্কদের ভাতা, বিভিন্ন ভাতা, রাষ্ট্রের উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন প্রচুর, এবং মানবিকতা, এগুলো শেখ হাসিনা আনপ্যারালাল। কিন্তু যে এই কয়েকটা কাজ আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি, বঙ্গবন্ধুর কন্যা কেন এগুলো করবে, তা আমরা সেটার বিরুদ্ধে, আমি মহসিন সাহেব আমরা আন্দোলন করেছি। কিন্তু আমার আন্দোলন আর এই যে এনসিপি বা জামাতের আন্দোলন এক না। তাদের আন্দোলন হচ্ছে তার বাপ বাংলাদেশ বানাইছে কেন, এই অভিমান থেকে বাচ্চাদের নিয়ে রাজাকারগিরি করে এই আন্দোলন। ইউনূসের আন্দোলন ছিল যে সে সুবিধা নেবে, সে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে, এবং সে কারণেই রবার্ট ক্লাইভ আর মীর জাফরের মতো উনি 9 ফেব্রুয়ারি চুক্তি করে বিএনপি সরকারের ডানা কেটে দিয়েছে। আসিফ নজরুলদের ছিল কিভাবে রাজাকারদের পুনর্বাসন করা যায় এবং মিথ্যার উপরে ভিত্তি করে মানুষকে হয়রানি করা যায়, বা তাদের জ্ঞান। আমাদের আন্দোলনের উদ্দেশ্য সেইটা ছিল না। এবং আমি নিজে, আমি দেখেন, একটা রাজনৈতিক নেতা নেত্রীকে ফলো করতে গেলে তার কোলের কাছে যেতে হয় না, তার ব্যাগ বইতে হয় না। আমি আমার কিশোর জীবন থেকেই, আমরা তো দুর্ভাগ্য বঙ্গবন্ধুকে পাইনি, জিয়াউর রহমানকে পেয়েছি, ছোট্ট, অত মনে নাই, কিন্তু মোটামুটি যখন রাজনীতি বুঝতে শিখেছি তখনই এই দুই নেত্রীকে আমি দেখেছি, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া। পত্রিকায়, স্কুল জীবনে পত্রিকায় তাদের রেগুলার বক্তব্য পড়তাম, দৈনিক সংবাদে। পরে কলেজ জীবনে রাজনীতি করার পর তো দুই দলকে কাছ থেকে দেখেছি, ঢাকায়, রাজশাহীতে, সব জায়গায়। পরে লয়ার হিসাবে দুই সরকারকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখেছি, দুই নেত্রীকে। সেখান থেকে আমার বিশ্বাস শেখ হাসিনা ও সাকিব আল হাসানের আজকের বাড়ি পুড়িয়েছে। এটা আজকে আমাদের, আমি এতক্ষণ খেয়াল করলাম প্রায় 8-10 জন দর্শক কমেন্টে জানাচ্ছেন, কেউ বলছে যে জঙ্গি হামলা, কেউ বলছে পেট্রোল বোমা পুড়িয়েছে, কেউ তার মাগুরার বাড়িতে আমি বলি, এই বাড়ি পুড়িয়ে প্রমাণ হলো যে মব এখনো শেষ হয়নি, অসভ্যতা শেষ হয়নি, এবং এই যে বাড়ি ঘরে হামলার যে কালচার ডক্টর ইউনূস চালু করে গেছে, বিএনপি যদি এটা নিয়ন্ত্রণ না করতে পারে, আমি আপনাকে বলি কারো বাড়িঘর বাংলাদেশে থাকবে না, কারো না, কোথাও কোনো কিছু থাকবে না। আমি বলে নেই ভাই, এগুলোর যদি বিচার না করে, এই যে বাড়িঘর পোড়ানো, আজকে সাকিব আল হাসান দেশে নাই, আপনার বাড়ি পুড়ে খুব মজা লাগছে, আপনি মনে করেন না যে সাকিব আল হাসান আজীবন বাইরে থাকবে, বা সাকিব আল হাসানের রাজনীতি আজীবন বাইরে থাকবে। এরকম ইয়াহিয়া খানরাও মনে করেছিল, এরকম এরশাদও মনে করেছিল, এরকম বেগম জিয়াও মনে করেছিল কেয়ারটেকার আন্দোলন সফল হবে না, বলেছিল শিশু আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হয় না, কিন্তু তাকেই কেয়ারটেকারের আইন বাস্তবায়ন করতে হয়েছিল পার্লামেন্টে। এরকম শেখ হাসিনার মন্ত্রীরাও বলতো জীবনে কোনোদিন বিএনপি ক্ষমতায় আসবে না,
আবার বেগম জিয়া 2001 থেকে 6 বলতো আওয়ামী লীগ 42 বছরও ক্ষমতায় আসবে না। আমরা এই দাম্ভিক, আমরা এই মানবতা বিরোধী, এই ধরনের প্রথম কথা দাম্ভিক বক্তৃতা শুনতে চাই না, আর মানবতা বিরোধী কর্মকাণ্ড আর দেখতে চাই না। আমি চাই সরকার যদি সত্যি মব বন্ধ করতে চায়, সাকিব আল হাসানের অপরাধ কি? একটা রাজনৈতিক দল সে করেছে, সে আমাদের ক্রিকেটের সোনার ছেলে। তার আজকের অপরাধ হলো, তার আজকের অপরাধ সে যে শেখ হাসিনার যে প্রেস কনফারেন্স দিল্লিতে, সেটা সে ভার্চুয়ালি যুক্ত ছিল। মানে আজকে অনুষ্ঠানের তার ছবি টবি সহই প্রচার করা হয়েছিল যে সে ওই প্রেস কনফারেন্সে থাকবে আর কি। এই হলো অপরাধ।